আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছে আমি জুবায়ের হাসান। ৮ এপ্রিল ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণার সাথে সাথেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল এই দুই পক্ষই নিজেদেরকে বিজয়ী ঘোষণা করে। তবে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের অধিকাংশের মতামত হল এই যুদ্ধে শেষ পর্যন্ত ইরানই বিজয়ী হয়েছে। ওদিকে ১১ এপ্রিল পাকিস্তানে ইরান যুক্তরাষ্ট্র ২১ ঘণ্টাব্যাপী আলোচনা চললেও সেটি শেষ পর্যন্ত ব্যর্থ হয়। এই আলোচনার টেবিলেও ইরানের বিজয় হয়েছে, কেননা ইরান যুক্তরাষ্ট্রের শর্তগুলোর কাছে আত্মসমর্পণ করেনি। বস্তুত কেন ইরানকে বিজয়ী বলা হচ্ছে এর কতগুলো যৌক্তিক ও বাস্তব কারণ রয়েছে। যেমন ১. এসিমেট্রিক যুদ্ধ কৌশলে ইরান যুক্তরাষ্ট্রকে পরাস্ত করেছে। এসিমেট্রিক যুদ্ধ কৌশল হল অসম লড়াইয়ের যুদ্ধ কৌশল, যেখানে প্রচলিত যুদ্ধের বাইরে গিয়ে সামরিক ও অর্থনৈতিক স্থাপনায় আত্মঘাতী ধরনের হামলা, চোরাগুপ্তা হামলা, লুকানো বিস্ফোরক কিংবা ডিভাইসের বিস্ফোরণ ইত্যাদি চালনা হয়। ইরানের তুলনায় যুক্তরাষ্ট্র অনেক শক্তিধর রাষ্ট্র। যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে আকাশ শক্তির শ্রেষ্ঠত্ব নিয়ে লড়াইয়ে নামে। ২০০ যুদ্ধবিমান, অগণিত অত্যাধুনিক ড্রোন, কয়েক হাজার আক্রমণকারী ক্ষেপণাস্ত্র এবং আকাশ প্রতিরক্ষার ক্ষেপণাস্ত্র, অত্যাধুনিক রাডার ব্যবস্থা, নজরদারি ও গোয়েন্দা তথ্য সংগ্রহকারী ইলেকট্রনিক ব্যবস্থা, অত্যাধুনিক এআই যুদ্ধ সামগ্রী, ৫০,০০০-এরও বেশি সুসজ্জিত সেনা ইত্যাদি শক্তিতে বলীয়ান হয়ে যুক্তরাষ্ট্র ইরানের ওপর আক্রমণ পরিচালনা করে। এই অসম লড়াই মোকাবেলা করতে ইরান এসিমেট্রিক কৌশল অবলম্বন করে। ইরান হরমুজ প্রণালী শুরুতেই বন্ধ করে দেয় এবং কয়েকটি তেলবাহী জাহাজে হামলা করে। ইরানের আত্মঘাতী ড্রোনগুলো উপসাগরের দেশগুলোতে অবস্থিত মার্কিন সামরিক ও অর্থনৈতিক স্থাপনায় হামলা চালায়। ইরান তার নিজের ক্ষয়ক্ষতিতে বিচলিত না হয়ে টিকে থাকার লড়াইয়ে নামে এবং এক দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যায়। অন্যদিকে যুক্তরাষ্ট্রের লক্ষ্য ছিল অবিরাম বোমাবর্ষণের মাধ্যমে মাত্র কয়েকদিনেই ইরানকে পরাজিত করে আত্মসমর্পণে বাধ্য করানো। কিন্তু ইরান প্রতিদিনই টিকে থাকার ফলে যুদ্ধ দীর্ঘস্থায়ী হয়। এই দীর্ঘস্থায়ী যুদ্ধের আশঙ্কায় যুক্তরাষ্ট্র অবশেষে পিছু হটে। ফলে ইরানকে সামরিকভাবে আর পরাজিত করা যায়নি। এই যুদ্ধে ইরানের সামরিক শক্তির যথেষ্ট ক্ষয়ক্ষতি হলেও তারা শক্তভাবেই টিকে থাকে। তবে ইরানের পাল্টা হামলায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র এবং উপসাগরীয় দেশগুলোতে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোর এবং সৈন্যদলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। বিশেষ করে যুদ্ধবিরতির ঘোষণার আগের ৯৬ ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্রের অন্তত ৫টি অত্যাধুনিক যুদ্ধবিমান ও ২টি অত্যাধুনিক হেলিকপ্টার ধ্বংসপ্রাপ্ত হলে যুক্তরাষ্ট্রের আকাশশক্তি বিশ্বে সর্বপ্রথম চ্যালেঞ্জের মুখে পড়ে যায়। এটা ইরানের এক বড় যুদ্ধ সাফল্য। ইরানের হামলায় এক পর্যায়ে মার্কিন রণতরী জেরাল্ড ফোর্ড অকেজো হয়ে পড়ে। ইসরায়েল ও মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন রাডার সিস্টেম, আকাশ প্রতিরক্ষার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং শতাধিক ড্রোন, এসব কিছুই ইরানের হামলায় একের পর এক ধূলিসাৎ হতে থাকে। ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ঠেকাতে যুক্তরাষ্ট্রের ইন্টারসেপ্টর মিসাইল ভান্ডারে ঘাটতি দেখা দেয়, যা পূরণ করতে দক্ষিণ কোরিয়া ও জাপান থেকে যুক্তরাষ্ট্রকে ইন্টারসেপ্টর মিসাইল ব্যাটারিগুলো সরিয়ে এনে উপসাগরীয় অঞ্চলে মোতায়েন করতে হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবশেষে যুক্তরাষ্ট্রের মিত্র ন্যাটো ও ইউরোপীয় মিত্র দেশগুলোর কাছে সামরিক সাহায্য চান। এমনকি ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি, যাকে একসময় ডোনাল্ড ট্রাম্প প্রচণ্ড অপমান করেছিলেন, তার কাছেও সাহায্য চান। তবে ন্যাটো কিংবা ইউরোপের মিত্র কোনো দেশ ডোনাল্ড ট্রাম্পের আহ্বানে সাড়া দেয় না। শুধুমাত্র প্রেসিডেন্ট জেলেনস্কি ইরানের শাহেদ 136 ড্রোন মোকাবেলা করার জন্য উপসাগরীয় দেশগুলোতে ২০০ জন বিশেষজ্ঞ পাঠায়। ইরানের সামরিক সক্ষমতার বিশেষ আরেকটি দিক ছিল দেশটি দিনের আলো এবং রাতের আধারে উভয় অবস্থায় সমান তালে ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে পেরেছে। এতদিন ধারণা করা হচ্ছিল যে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিনের আলোতে নিক্ষিপ্ত হলে তা সহজেই ইসরায়েলের আয়রন ডোম এবং মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে ফেলতে পারবে, কিন্তু তা হয়নি। দ্বিতীয়ত,
এই যুদ্ধে ইরানের তুলনায় যুক্তরাষ্ট্রের যুদ্ধ ব্যয় অনেক বেশি হয়েছে। ইরানের একটি 20-30 হাজার ডলার মূল্যের ড্রোন ভূপাতিত করতে যুক্তরাষ্ট্রকে অন্তত 3টি করে ইন্টারসেপ্টর মিসাইল ছুটতে হয়েছে, যেসবের প্রতিটির মূল্য অন্তত 20 থেকে 30 লক্ষ মার্কিন ডলার। অর্থাৎ ইরানের একটি ড্রোনের বিপরীতে একটি মার্কিন মিসাইল ইন্টারসেপ্টরের মূল্য 100 গুণ বেশি। এ কারণে মাত্র 39 দিনের যুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধব্যয় 47 বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। অর্থাৎ প্রতিদিন গড়ে $1 বিলিয়ন বেশি যুদ্ধ খরচ হয়েছে। এত বিপুল পরিমাণ যুদ্ধব্যয় মেটাতে শেষ পর্যন্ত ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান দল মার্কিন কংগ্রেসে $1.5 ট্রিলিয়ন প্রতিরক্ষা বাজেট বরাদ্দ চায়। উল্লেখ্য যে বর্তমানে যুক্তরাষ্ট্র সরকারের দেশি ও বিদেশি মোট ঋণের পরিমাণ $39 ট্রিলিয়ন। এই অবস্থায় নতুন করে যুদ্ধ খরচ মেটাতে গেলে আর্থিক খাতে যুক্তরাষ্ট্রের দেউলিয়া হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। তৃতীয়ত, এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের আরেকটি বড় যে ক্ষতি হয়েছে তা হলো ইরান যুক্তরাষ্ট্রের সামরিক শ্রেষ্ঠত্বের মিথ ভেঙে দিয়েছে। এতদিন বিশ্বব্যাপী এক ধারণা প্রচলিত ছিল যে যুক্তরাষ্ট্র অজেয় শক্তি, যুক্তরাষ্ট্রকে সামরিকভাবে আঘাত করা সম্ভব নয়। বিশেষ করে যুক্তরাষ্ট্রের পঞ্চম প্রজন্মের F-35 যুদ্ধবিমান কিংবা বিমানবাহী রণতরীকে আঘাত করা দুঃসাধ্য ব্যাপার। আর যদি আঘাত করা হয়েও থাকে তাহলে যুক্তরাষ্ট্রের রোষানলে পড়ে হামলাকারী দেশটি পুরোটাই ধ্বংস হয়ে যাবে। কিন্তু এই উভয় ধারণা ইরান চিরতরে ভেঙে দিয়েছে। এখন বিশ্বের আরও অনেক দেশ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সাহস দেখাবে। চতুর্থত, ইরানের বিজয়ের আরেকটি দিক হলো তাদের 47 বছরের ইসলামী বিপ্লবী সরকারের টিকে থাকা। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসনের বড় লক্ষ্য ছিল ইরানের এই সরকারকে উৎখাত করে সেখানে মার্কিন অনুগত পুতুল সরকার বসানো, যারা যুক্তরাষ্ট্রের খেদমত করে যাবে। কিন্তু মার্কিন হামলায় ইরানের সর্বোচ্চ নেতা ইমাম খামেনি সহ সে দেশের শীর্ষ নেতৃত্ব এবং প্রধান সামরিক কমান্ডারদের নিহত হওয়ার পরও ইরানের ইসলামী বিপ্লবী সরকার টিকে থাকে এবং সুনিপুণভাবে যুদ্ধ পরিচালনা করতে থাকে। ইরানের যুদ্ধ করার মেজাজ ও পারদর্শিতা দেখে বোঝাই যায়নি যে সেখানে কোনো রাজনৈতিক কিংবা সামরিক নেতৃত্বের শূন্যতা আছে। ইরানের রিজিম চেঞ্জের এই ব্যর্থতা ডোনাল্ড ট্রাম্পকে হতাশ ও বিচলিত করে তোলে। এই ব্যর্থতা তার কল্পনারও বাইরে ছিল। বস্তুত মার্কিন হামলায় ইরানের সর্বোচ্চ নেতা নিহত হওয়ায় এবং দেশের স্থাপনাগুলো ধ্বংস হতে থাকায় ইরানের জনগণ আরও বেশি ঐক্যবদ্ধ হয়। যুদ্ধ করার পারদর্শিতা দেখে ইরানের জনগণের নিকট ইসলামী বিপ্লবী সরকারের জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা পূর্বের তুলনায় বহুগুণ বেড়ে যায়। এর বহিঃপ্রকাশ ঘটে যখন ইমাম আলী খামেনির স্থলে উত্তরসূরি হিসাবে তার পুত্র মোস্তাফা খামেনিকে মনোনীত করার সাথে সাথেই তার নেতৃত্ব সবাই মেনে নেয়। তার পেছনে সাধারণ জনতা, রাজনৈতিক ব্যক্তিত্ব, পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তারা এবং বিশেষ করে ইরানের সেনাবাহিনী ও IRGC একত্রিত হয়। ফলে ডোনাল্ড ট্রাম্প ইরানের পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তাদের এবং সেনাবাহিনীর কমান্ডারদেরকে আত্মসমর্পণ ও পক্ষত্যাগ করার বারবার যে আহ্বান জানাচ্ছিলেন তা ব্যর্থ হয়। পঞ্চমত, ইরানের বিজয়ের সবচেয়ে বড় দিক হলো হরমুজ প্রণালীর উপর তার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। যুদ্ধ শুরুর আগে এই হরমুজ প্রণালী ব্যবহার করা সবার জন্য উন্মুক্ত ছিল, কিন্তু যুদ্ধ চলাকালীন অবস্থায় এমনকি এখনও যুদ্ধ শেষে হরমুজ প্রণালীর উপর ইরানের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়ে আছে। ইরান এখন হরমুজ প্রণালীতে নতুন ব্যবস্থাপনা প্রবর্তন করতে যাচ্ছে, যেখানে হরমুজ প্রণালী অতিক্রম করতে হলে বিদেশি জাহাজগুলোকে নির্দিষ্ট পরিমাণ টোল দিতে হবে। এভাবে ইরান যুদ্ধ করে হরমুজ প্রণালী দখলে নিয়েছে, আর হরমুজ প্রণালী থেকে প্রাপ্ত অর্থ যুদ্ধে ক্ষতিগ্রস্ত হওয়া ইরানের স্থাপনাগুলোকে পুনর্নির্মাণ করা হবে। ধারণা করা হচ্ছে যে হরমুজ প্রণালী থেকে টোল আদায়ের মাধ্যমে ইরান বার্ষিক $100 বিলিয়ন আয় করতে পারবে। ষষ্ঠত, এই যুদ্ধে ইরানের আরেকটি বিজয় হলো সে তার মিত্রদের সফলভাবে যুদ্ধক্ষেত্রে নিয়োজিত করতে পেরেছে। ইরানের প্রতিরোধ অক্ষ যেমন লেবাননের হেজবুল্লাহ, ইরাকের কাতাইব যোদ্ধাগোষ্ঠী, ইয়েমেনের হুতি যোদ্ধাগোষ্ঠী, এরা সবাই ইরানের পক্ষ নিয়ে যুদ্ধের ময়দানে নামে এবং ইরানের সাথে সমন্বিত হামলা পরিচালনা করে। এভাবে মিত্রদের সাথে নিয়ে সমন্বিত আক্রমণ ইরানের জন্য এক বড় সাফল্য।
সপ্তমত, মার্কিন আগ্রাসনের প্রধানতম লক্ষ্য ছিল ইরানের কাছে মজুদ থাকা 450 কেজি পরিমাণ 60 গ্রেডের সমৃদ্ধ ইউরেনিয়াম নিজেদের দখলে নেওয়া, কিন্তু সেই চেষ্টাও সম্পূর্ণভাবে ব্যর্থ হয়। এসব ইউরেনিয়াম এখন ইরানের কাছেই মজুদ রয়েছে। অষ্টমত, ইরান তার পরমাণু কর্মসূচি পরিত্যাগ করার ব্যাপারে কখনোই রাজি ছিল না। যুদ্ধ শেষে ইরানের এই একই অবস্থান বজায় রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের হামলা ইরানের এই লক্ষ্যকে বিচ্যুত করতে পারেনি। ইরান আগামীতে আন্তর্জাতিক পর্যবেক্ষণের তত্ত্বাবধানে এই পরমাণু কর্মসূচি চালিয়ে যেতে রাজি আছে, যা ইরান যুদ্ধের পূর্বেও ব্যক্ত করেছিল। নবমত, এই যুদ্ধের পর আরব রাষ্ট্রগুলো আর নিজেদেরকে নিরাপদ মনে করবে না। তাদের কাছে প্রমাণ হয়ে গেছে যে যুক্তরাষ্ট্র একা তাদেরকে আর নিরাপত্তা দিতে পারবে না। ভবিষ্যতে তাদেরকে আঞ্চলিক শক্তি হিসাবে ইরানকে মেনে নিতে হবে এবং পারস্পরিক সমঝোতা করে চলতে হবে। 10, এই যুদ্ধে যুক্তরাষ্ট্র তার পরিকল্পনা মোতাবেক কুর্দি যোদ্ধাদের ব্যবহার করতে পারেনি। বিশেষ করে ইরাকে অবস্থিত কুর্দি নেতারা ইরানের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণে মার্কিন আহ্বান প্রত্যাখ্যান করেন। 11, যুক্তরাষ্ট্রের আরেকটি পরাজয়ের দিক হল ডোনাল্ড ট্রাম্প এতটাই অসহায় হয়ে পড়েন যে শেষ পর্যন্ত তিনি ইরানের তেল রপ্তানির উপর থেকে নিষেধাজ্ঞার বিষয়টি 1 মাসের জন্য স্থগিত ঘোষণা করেন। 12, এই যুদ্ধের মাধ্যমে যুক্তরাষ্ট্র বনাম ইউরোপ এবং যুক্তরাষ্ট্র বনাম ন্যাটোর মধ্যকার মতবিরোধ ও ফাটল বিশ্বের কাছে স্পষ্ট হয়েছে। এটা ন্যারেটিভের দিক দিয়ে যুক্তরাষ্ট্রের জন্য এক বিরাট পরাজয়। চীন ও রাশিয়া যুক্তরাষ্ট্রের এই দুর্বলতা লক্ষ্য করেছে। এই কারণে ভবিষ্যতে চীন ও রাশিয়া আরও বেশি ইরানের সাথে সহযোগিতা গড়ে তুলবে। অর্থাৎ ইরানের মাধ্যমে চীন ও রাশিয়া মধ্যপ্রাচ্যে তাদের অবস্থান বজায় রাখার পূর্ব কৌশল ও নীতিকে আরও জোরদার করবে। 13তম, ইরান যুদ্ধবিরতি ও আলোচনার জন্য যে 10 দফা দাবি পেশ করে সেসবের মধ্যে অনেকগুলো দফা আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্যতা পাচ্ছে। বিশেষ করে 47 বছর ধরে ইরানের উপর মার্কিন আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং জাতিসংঘ আরোপিত বিভিন্ন নিষেধাজ্ঞা প্রত্যাহার এখন অনেক দেশই চাচ্ছে। আর এইসব নিষেধাজ্ঞা প্রত্যাহার করা না হলে আগামীতে কোনো দেশ এসব মানবে না। রাশিয়া এবং চীন এই 2 রাষ্ট্র তো মানবেই না, এমনকি ইউরোপের অনেক দেশও মানবে না। অর্থাৎ ইরানকে কাবু করার মার্কিন অর্থনৈতিক অস্ত্র আর কাজ করবে না। আর এটাই হবে 47 বছরের ইতিহাসে ইরানের ইসলামী বিপ্লবী সরকারের সবচেয়ে বড় বিজয়। 14, স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের জন্য ডোনাল্ড ট্রাম্প ইরানকে যে 15 দফা প্রস্তাব দিয়েছেন সেসবের মধ্যে অধিকাংশ দফাই ইরান 2015 সালে বারাক ওবামার আমলে মেনে নিয়ে একটি আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষর করেছিল। চুক্তির পক্ষভুক্ত রাষ্ট্র হিসাবে যুক্তরাষ্ট্র ছাড়াও তাতে ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, চীন ও রাশিয়া অন্তর্ভুক্ত ছিল। কিন্তু ডোনাল্ড ট্রাম্প 2018 সালে প্রথম মেয়াদে ক্ষমতায় এসেই একতরফাভাবে সেই চুক্তিগুলো বাতিল করে বেরিয়ে যান চুক্তি থেকে। এখন যুদ্ধ শেষে ডোনাল্ড ট্রাম্প ওই 2015 সালের চুক্তির ধারাগুলোকেই পুনরায় অন্তর্ভুক্ত করতে চাচ্ছেন। এটা ডোনাল্ড ট্রাম্পের জন্য এক গ্লানিকর পরাজয়। উপরন্তু এই যুদ্ধের ফলে ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক ভরাডুবিও ঘটেছে। দেশের অভ্যন্তরে তিনি যেমন অজনপ্রিয় হয়ে পড়েছেন, তেমনি বিশ্ব দরবারে একজন আতঙ্কবাদী নেতা হিসাবে পরিচিতি লাভ করেছেন। বিশ্ব দরবারে এখন আর কেউ তাকে বিশ্বাস করবে না, কেননা তিনি ক্ষণে ক্ষণে কথার পরিবর্তন করেন, এমনকি আলোচনার টেবিলে হামলা করেন। যেমন আলোচনার টেবিলে থাকাকালেই 2 দফা ইরানের উপর হামলা করেছেন। সুতরাং এখন ডোনাল্ড ট্রাম্পের বাদবাকি মেয়াদকালে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক অঙ্গনে বিশ্বাসযোগ্যতা ও কূটনীতিতে যথেষ্ট পিছিয়ে থাকবে। বস্তুত ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুর দ্বারা প্ররোচিত হয়ে যুদ্ধে নেমেছিলেন এবং ইসরায়েলের স্বার্থ রক্ষায় যুদ্ধ শুরু করেছিলেন। এই বিষয়টি এখন মার্কিন জনগণ ও বিশ্ববাসীর কাছে প্রকাশ্যে ধরা পড়েছে। মার্কিন জনগণের কাছে প্রতীয়মান হয়েছে যে ডোনাল্ড ট্রাম্পের মেক আমেরিকা গ্রেট এগেইন স্লোগান এক ফাঁকা বুলি। তাদের কাছে স্পষ্ট হয়েছে যে তাদের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মূলত মার্কিন স্বার্থের চেয়ে ইসরায়েলের স্বার্থকেই বেশি প্রাধান্য দিয়েছেন। সুতরাং ডোনাল্ড ট্রাম্প একদিকে যেমন দেশে গ্রহণযোগ্যতা হারিয়েছেন, তেমনি বিদেশেও যুক্তরাষ্ট্রকে আরও বিপদে ফেলেছেন। আর এর ফলাফলে বিশ্বে যুক্তরাষ্ট্রের একক নেতৃত্ব এখন চ্যালেঞ্জের মুখে পড়েছে। এখন এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।